ওকে, তো প্রথমে হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটা আমাদের কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে তখন সেই বস্তুর গতিকে হেডফোন ইউজ করবা, তাহলে সাউন্ডটা মনে কর মোটামুটি প্রপারলি পাবা, নাহলে কিন্তু মনোযোগ আসবে না। তাহলে দেখবা যে মাথায় অন্য সাউন্ড আসতেছে, তখন আর মনোযোগ আসে না। হেডফোন ইউজ করা অনেক ভালো। তখন সেই বস্তুর গতিকে, আচ্ছা মোয়াজ মনে হয় আসছে, দেখি। ওকে, তাহলে মোয়াজ আমরা চ্যাপ্টার 7 শুরু করেছি, সেটা হচ্ছে ফিজিক্সের শব্দ এবং তরঙ্গ, চ্যাপ্টার 7। আচ্ছা, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। পর্যায়বৃত্ত গতি বলা হয়। অধ্যায় নোটগুলো কইরো, কারণ নোট না করলে তুমি পড়বা কি দিয়ে দিন শেষে? মোবাইল দেখে পড়া হবে না, ওইভাবে স্লাইড দেখে পড়া হবে না। আচ্ছা, তাহলে আমি এখানে কি বলেছি? কোনো নির্দিষ্ট, আচ্ছা, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, এটা কিছুই বোঝা যায় না সঙ্গ পরে, যদি ওই সংজ্ঞাটা আমরা অলরেডি পড়েছি। আমি একটা মনে করো আহ, রাস্তা আঁকাচ্ছি, ধরো যে এটা একটা রাস্তা, রাস্তা, এটা নির্দিষ্ট একটা বিন্দু, এটা নির্দিষ্ট একটা বিন্দু। ওকে, ধরো এখানে একটা বস্তু, এই যে যে বস্তুটা আছে, এই বস্তুটা আছে। তাহলে এই যে গতিপথ, এই যে যে আমি পেস্ট কালার দিয়ে যেটা আঁকাইছি সেটা হচ্ছে গতিপথ। তাহলে এই যে বস্তুটা দেখো, এই মনে করো এইভাবে ঘুরতেছে, এইভাবেই ঘুরতেছে। তাহলে বস্তুটা যদি এইভাবে ঘুরে, বস্তুটা যদি এইভাবে ঘুরে, খেয়াল করো বস্তুটা বারবার একই দিক থেকে এই এই যে এই দাগটাকে অতিক্রম করতেছে। দাগটা বলতে বোঝাচ্ছে এই যে এ, মনে করো এটাকে এ বিন্দু। তাহলে এই যে যে বস্তুটা আছে এটা ঘুরতেছে না? দেখো প্রতিবার বাম থেকে ডানে ওই এ বিন্দুটাকে অতিক্রম করতেছে। আর প্রতিবার যে অতিক্রম করতেছে তার সময়টা একই, সময়টা একই। মনে করো যে এখান থেকে এই যে ঘুরে এখান এ পর্যন্ত আসতে সময় লাগলো মনে করো হচ্ছে 10 সেকেন্ড। তাহলে প্রতিবারই 10 সেকেন্ড লাগবে। এই যে 10 সেকেন্ড হবে, আর আমি যে এই বিন্দুটাকে অতিক্রম করলাম, আবার 10 সেকেন্ড হবে, আবার এই বিন্দুটাকে অতিক্রম করলাম, আবার 10 সেকেন্ড হবে, আবার এই বিন্দুটাকে অতিক্রম করলাম। এইভাবে চলতে থাকবে। তাহলে এই যে যে বস্তুটা, এই যে যে সবুজ কালার বস্তুটা, এই বস্তুটার গতিটাকে তখন বলবা এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে সংজ্ঞাটা এখন পড়ো। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয়, এটা একটা গতিশীল বস্তু, গতিটা এমন যে গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে, এই যে পেস্ট কালার পুরোটা একটা গতিপথ, গতিপথের নির্দিষ্ট একটা বিন্দু কোনটা? এই যে এ বিন্দু। নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, এই যে 10 সেকেন্ড পর পর একই দিক থেকে, এই যে বাম থেকে ডানে অতিক্রম করতেছিল, একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে, তখন সেই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। আচ্ছা, তাহলে মনে করো যদি আমি একটা বৃত্তপথ আঁকি, বৃত্তপথ এটা, এই যে বস্তুটা, তাহলে খেয়াল করো এই যে বস্তুটা, মনে করো বৃত্তপথের এই নির্দিষ্ট একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে এই যে যে এই যে যে বস্তুটা আছে, মনে করো এটা এই যে এ বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসতে সময় লাগতেছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি হলো? এই যে এই বিন্দু থেকে, এই সবুজ কালার যে বস্তুটা আছে এই বিন্দু থেকে ঘুরে এখান থেকে আসতে কত সময় লাগলো? 10 সেকেন্ড। আবার ঘুরে আসলো, আবার 10 সেকেন্ড, আবার ঘুরে আসলো 10 সেকেন্ড, এইভাবে ঘুরতে আছে। তো এইভাবে যখন ঘুরতে আছে, তখন কি বুঝতেছি আমরা? প্রতিবার 10 সেকেন্ড পর পর এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে না? দেখো বাম থেকে ডানে, মানে এই দিক থেকে অতিক্রম করতেছে না? ঘূর্ণনটা খেয়াল করো, এই দেখো বারবারই একই দিক থেকে অতিক্রম করতেছে। তার মানে তোমাদের পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য কি পয়েন্ট মনে রাখা লাগবে? মানে কিছু পয়েন্ট আছে, কি পয়েন্ট? কোনো নির্দিষ্ট বিন্দুকে, এই পয়েন্টটা মনে রাখবো, কোনো নির্দিষ্ট বিন্দুকে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, সেটাই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কোনটা? কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এই যে এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর, এই যে 10 সেকেন্ড পর পর, মানে একই সময় পর পর একই দিক থেকে বাম থেকে ডানে অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি।
ওকে, তাহলে মনে করো আমি আরেকটা গতি দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা রাস্তা, হ্যাঁ। তো মনে করো এটা হচ্ছে, আমি এই বস্তুটাকে নিয়ে আসি এখানে। এই যে বস্তুটা, মনে করো এটা হচ্ছে এ বিন্দু। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, এটা মনে করো এখান থেকে যাবে যাবে যাবে, এই বিন্দুটাকে অতিক্রম করলো, আবার আসবে, আবারও এই বিন্দুটাকে এইভাবে অতিক্রম করলো, আবার আসবে, আবার এই বিন্দুটাকে এইভাবে অতিক্রম করলো, অতিক্রম করলো, অতিক্রম করলো, অতিক্রম করলো, অতিক্রম করলো। এটা এটা কি পর্যাবৃত্ত গতি হবে? গেল, আবার আসলো, গেল, আবার আসলো, গেল, আবার আসলো। এটা কি পর্যাবৃত্ত গতি হবে কি না সেটা আমাকে জানাও তো। এটা কি পর্যায়বৃত্ত গতি হবে? বস্তুটা যদি এভাবে নড়চড়া করে তাহলে কি পর্যাবৃত্ত গতি হবে? তোমরা কি আছো নাকি, নাকি আমি নাই? আসি ভাই। তাহলে বলো, এটা কি পর্যাবৃত্ত গতি হবে? জি ভাই। কিভাবে হবে? পর্যাবৃত্ত আরে গতির শর্তটা কি? পর্যাবৃত্ত গতির শর্ত হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে এই বিন্দুটাকে, নির্দিষ্ট বিন্দুকে ভাই একটু নির্দিষ্ট পরে সময়। বুঝো না, আমি একটু বাইরে ঢুকে এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো। তোমরা ক্লাস একটু হেডফোন দিয়ে কইরো, না হলে কিন্তু মানে অনেক কথা মিসিং হয়ে যাবে আমার। ভাই আরে ভাই নেটের যে প্রবলেম, খালি বাইক খাই কথায় আইকে চাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আমি রেকর্ড করতেছি, সকালে একবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। আচ্ছা, তাহলে এই যে যে বস্তুটা, এটা একবার এই বিন্দুটাকে অতিক্রম করলো, আবার এইভাবে এসে আবার এই বিন্দুটাকে অতিক্রম করলো। এটা একটা পর্যাবৃত্ত গতি হচ্ছে, হচ্ছে, কিন্তু তুমি বলতে পারো ভাই এটা তো একবার বাম থেকে ডানে অতিক্রম করতেছে, আবার একবার ডান থেকে বামে অতিক্রম করতেছে। ব্যাপারটা হচ্ছে যখন এই বস্তুটা এদিকে যাচ্ছে, এই বস্তুটা যখন এইদিকে যাচ্ছে তখন দেখো বাম থেকে ডানে যাচ্ছে, আবার একটু পরে ডান থেকে বামে আসতেছে। আপনি তো বললেন যে একই দিক থেকে অতিক্রম করতে হবে। এই যে এখানে কি ছিল এটা, আপনি বলছিলেন যে একই দিক থেকে অতিক্রম করতে হবে, বাট এটা তো একই দিক থেকে হইলো না। চিন্তা করো, একই দিক থেকে হইছে, একটু চিন্তা করতে হবে, গভীর চিন্তা। কেমন গভীর চিন্তা? মনে করো এই যে যে বস্তুটা, এটা এখান থেকে এখানে যাইতে সময় লাগলো হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগলো শুধুমাত্র। এই যে এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগলো 5 সেকেন্ড, তাহলে এখান থেকে আবার এই পর্যন্ত আসতে কত সময় লাগবে? 5 সেকেন্ড লাগবে না? তাহলে এই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় আসতে কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে। ঘুরে আবার আসতে 10 সেকেন্ড সময় লাগবে। একবার যাইতে লাগে 5 সেকেন্ড, আর যদি দুইবার, একবার যায় আবার আসে, তখন কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে। এখন তুমি 10 সেকেন্ডের কথা চিন্তা করো, 10 সেকেন্ড পর পর কি ঘটতেছে দেখো। এই যে গেলাম, একবার একবার অতিক্রম করছি 10 সেকেন্ড পর, এখানে আসলাম, এই যে 10 সেকেন্ড হইলো, আবার অতিক্রম করলাম 5 সেকেন্ড, আবার এখানে আসলাম 10 সেকেন্ড হইলো, আবার অতিক্রম করলাম। তুমি একটা জিনিস খেয়াল করো, প্রতি 10 সেকেন্ড পর পর তুমি কিন্তু বাম থেকে ডানেই যাচ্ছ, প্রতি 10 সেকেন্ড পর পর কিন্তু বাম থেকে ডানে যাচ্ছ। এখন দেখো কথা মিলে, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে এই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর, এই যে 10 সেকেন্ড পর পর, নির্দিষ্ট সময় পর পর 10 সেকেন্ড সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছো, এই যে বাম থেকে ডানে তুমি অতিক্রম করতেছো। যদি এখনো না বুঝো আরেকবার বলতেছি, এই যে যে বস্তুটা আছে, এই বস্তুটা এখান থেকে এখানে গেল, সময় লাগলো 5 সেকেন্ড, আবার আসলো, সময় লাগলো 10 সেকেন্ড। তো তুমি বলতে পারো ভাই একবার বাম থেকে ডানে গেল, আবার যে ডান থেকে বামে আসলো, তাহলে তো দিক দিক তো উল্টাপাল্টা হয়ে গেল একবার, এখানে তো একই দিক হইলো না। যে আপনি তো বললেন যে পর্যাবৃত্ত হওয়ার জন্য একই দিক থেকে হওয়া লাগবে, বাট এটা তো একই দিক হইলো না। আসলে এটা একই দিক বলা যায় কিভাবে বলা যায়, তুমি 5 সেকেন্ডের কথা চিন্তা করো না। এই দেখো 5 সেকেন্ডে বাম থেকে ডানে গেল, পরের 5 সেকেন্ডে হচ্ছে ডান থেকে বামে গেছে। তুমি 5 5 সেকেন্ড চিন্তা করো না, তুমি চিন্তা করো 10 সেকেন্ডের কথা। যে এখান থেকে এখানে গেল, বুঝলাম, আবার এখান থেকে এখানে আসলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর আবার বাম থেকে ডানে গেল না, কত সেকেন্ড হইলো? 5 সেকেন্ড। আবার আবার বামে আসলো 5 সেকেন্ড, তাহলে আবার মনে করো 10 সেকেন্ড হইলো না? মানে প্রতি 10 সেকেন্ড পর পর দেখো, প্রতি 10 সেকেন্ড পর, এই যে গেলাম, আসলাম, 10 সেকেন্ড, গেলাম, আসলাম, 10 সেকেন্ড, গেলাম, আসলাম, 10 সেকেন্ড। তো এই যে প্রতি 10 সেকেন্ড পর পর যে যাইতেছি, একই দিক থেকে তো যাইতেছি, প্রতি 10 সেকেন্ড পর পর যে যাচ্ছি সেটা তো একই দিক থেকে যাচ্ছি। তাহলে প্রতি 10 সেকেন্ড পর পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি, সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত
গতি। ওকে, তো এখান থেকে যেটা আমাদের বুঝতে হবে যে এই যে বস্তুটা এটা এখান থেকে গেল 5 সেকেন্ডে, আবার আসলো আগের জায়গায় 5 সেকেন্ডে। তো পর্যাবৃত্ত গতিতে এই বস্তুটা যে সময় ধরে মনে করো চলাফেরা করে আবার আগের জায়গায় ফেরত আসে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। এই দেখো এখান থেকে দেখো এই যে বস্তুটা এটা মনে করো এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, ঘুরে ঘুরে আবার আসতে সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড, আবার ঘুরে এতটুকু আসতে আবার 10 সেকেন্ড লাগলো। তাহলে একবার ঘুরে আবার আগের জায়গায় আসতে যে সময়টা লাগতেছে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এখানে পর্যায়কালটা কত? 10 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো পর্যায়কালকে প্রকাশ করা হয় টি দ্বারা, বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয় পর্যায়কালকে। তাহলে এখানে পর্যায়কাল কত? 10 সেকেন্ড। তাহলে এখানে খেয়াল করো, এইটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই বৃত্তটার ক্ষেত্রে এই বিন্দু থেকে এই যে সবুজ কালার যে বস্তুটা আছে এটা মনে করো যাত্রা শুরু করলো, করে ঘুরান দিল, ঘুরে 10 সেকেন্ডে আবার এখানে আসছে, আবার ঘুরে 10 সেকেন্ড পর আবার এখানে আসছে। তাহলে দেখো 10 সেকেন্ড পর পর আবার আগের জায়গায় চলে আসতেছে, 10 সেকেন্ড পর পর আবার আগের জায়গায় ফেরত আসতেছে। তার মানে এটা হচ্ছে আমার পর্যায়কাল। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এইখানে পর্যায়কাল কত? এইখানে পর্যায়কাল কত? এই যে বস্তুটা ছিল এটা আমি নিয়ে আসি, এই বস্তুটা দেখো এখান থেকে এখানে যাচ্ছে সময় লাগলো 5 সেকেন্ড, আবার আগের জায়গায় আসতে সময় লাগলো আরো 5 সেকেন্ড, মোট কত? 10 সেকেন্ড না? তাহলে এইখানে পর্যায়কাল 10 সেকেন্ড। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালের ইংরেজি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, তো তুমি এই গতিটার ক্ষেত্রে খেয়াল করো, এই গতিটা একটু এক্সেপশনাল। এটা বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, চিন্তা করলাম 5 সেকেন্ড সময় লাগলো, আবার বামে আসলো 5 সেকেন্ড সময় লাগলো। ওকে, তাহলে মোট কত হলো? 10 সেকেন্ড। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 10 সেকেন্ড পর পর বাম থেকে ডানে যাচ্ছে, 10 সেকেন্ড পর পর বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি হচ্ছে। কিন্তু এটা কিন্তু বিষয়টা আবার যদি পর্যাবৃত্ত যদি চিন্তা করি, তারপরে আরেকটা জিনিস চিন্তা করা যায় যে এটা বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে বামে আসতেছে, বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে বামে আসতেছে। তো এটাকে বলা যায় একবার এদিকে যাচ্ছে, মানে বাম থেকে ডানে যাচ্ছে, আবার আরেকবার ওদিকে যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যখন পর্যাবৃত্ত গতি এইরকম হবে তখন এটার একটা স্পেশাল নাম আছে, তখন এটার একটা স্পেশাল নাম আছে। ওকে, তাহলে সেটাই দেখি এখন, সেটাই দেখি। ধরো এটা একটা পথ, এটা হচ্ছে মাঝখানের বিন্দুটা আর কি, এটা মনে করো এই বিন্দু। এই যে বস্তুটাকে আমি নিয়ে আসলাম, এই বস্তুটা এখান থেকে বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে বামে আসতেছে, বাম থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে বামে আসতেছে। তো এটাকে পর্যাবৃত্ত গতি তো বলা যায়, পর্যাবৃত্ত গতি বলা যায়। দেখো বাম থেকে ডানে আসে, আবার একটু পর আবারও বাম থেকে ডানে যাচ্ছে, আবার একটু পর বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে একই দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে এটাকে কি বলা যায়? পর্যাবৃত্ত গতি বলা যায়। কিন্তু এইটা দেখো একবার এদিকে যাচ্ছে, আবার তো আসার সময় এদিকেই আসতেছে, এদিকে যাচ্ছে আবার ওদিকে আসতেছে, এদিকে আসছে আবার ওদিকে আসতেছে, মানে একবার পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, আবার পশ্চিম থেকে পূর্ব আসতেছে। এটাকে বলা হয় এদিক ওদিক গতি আর কি, এদিক ওদিক, মানে পূর্ব থেকে পশ্চিম আবার পশ্চিম থেকে পূর্ব, এটাকে বলা হয় এদিক ওদিক, এদিক ওদিক বলা হয়। তো এই যে পর্যাবৃত্ত গতি, এটা প্রথমত হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিন্তু যখন একবার বাম থেকে ডানে যাচ্ছে আবার ডান থেকে বামে আসতেছে তখন এটা হচ্ছে স্পেশাল পর্যাবৃত্ত গতি, এটার নাম তখন হয় হচ্ছে স্পন্দন গতি। এটার নাম তখন হয় হচ্ছে স্পন্দন গতি। আচ্ছা, স্পন্দন গতি কি জিনিস? স্পন্দন গতি কি জিনিস তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে বস্তুটা, এই যে বস্তুটা সবুজ কালার বস্তুটা মনে করো এখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। আবার বাম ডান থেকে বামে আসতে সময় লাগে আবার মনে করো 5 সেকেন্ড, তাহলে মোট আবার আগের জায়গায় ফেরত চলে আসতে কত সময় লাগে? 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে স্পন্দন গতি কি জিনিস। স্পন্দন গতি হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয়
গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলাচল করে, তাকে স্পন্দন গতি বলা হয়। তাহলে স্পন্দন গতি কি জিনিস? গতিপথের অর্ধেক সময়। আচ্ছা, তুমি আগে আগে আমাকে দেখো, এটাকে বলো যে এই গতিপথের সময়টা কত। প্রথমে এখান থেকে এই যে সবুজ কালার বস্তুটা আছে, এই বাম থেকে যখন ডানে গেল 5 সেকেন্ড সময় লাগলো, ডান থেকে আবার যখন বামে আসছে আরো 5 সেকেন্ড সময় লাগছে, মোট 10 সেকেন্ড। তাহলে গতিপথের সময় হচ্ছে 10 সেকেন্ড। তো তুমি খেয়াল করো, প্রথম যে 5 সেকেন্ড আছে, আচ্ছা আচ্ছা প্রথম যে 5 সেকেন্ড আছে, সেই প্রথম 5 সেকেন্ডে বাম থেকে ডানে যাচ্ছে, পরের 5 সেকেন্ডে আবার ডান থেকে বামে যাচ্ছে। তাহলে গতিপথের অর্ধেক সময় কত? 5 5 সেকেন্ড একদিকে যাচ্ছে, আবার পরের 5 সেকেন্ড আবার বিপরীত দিকে যাচ্ছে, তাই না? একবার বাম থেকে ডানে যাচ্ছে 5 সেকেন্ড, আবার পরের 5 সেকেন্ড হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে, মানে ডান থেকে বামে যাচ্ছে। তাহলে এই গতিটাকে তুমি পর্যায়বৃত্ত গতি তো বলতে পারবাই, কিন্তু পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল কেস হচ্ছে এটা, যেটা হচ্ছে স্পন্দন গতি। প্রথম কথা হচ্ছে এটা পর্যায়বৃত্ত গতি, তারপর এটাকে কি বলতে পারবা? স্পন্দন গতি বলতে পারবা। তারপর এটাকে স্পন্দন গতি বলতে পারবা। তাহলে এই যে গতি, এটার পর্যায়কাল কত? এটার পর্যায়কাল টি। পর্যায়কাল টি 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 সমান কত? তুমি খেয়াল করো, এখানে পর্যায়কাল জিনিসটা কি? বস্তু যে অবস্থানে ছিল এখান থেকে ঘুরে আবার আগের অবস্থানে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এখান থেকে বাম থেকে একদম ডানে যেতে প্রথমে সময় লাগবে কত? 5 সেকেন্ড। পরে আবার ডান থেকে বামে আসতে আরো 5 সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগলো আগের জায়গায় আসতে? 10 সেকেন্ড সময় লাগছে। মোট সময় লাগলো হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে পর্যায়কাল হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তো স্পন্দন গতি আশা করি বোঝা গেছে। স্পন্দন গতি হচ্ছে গতিপথের অর্ধেক সময়। এইখানে গতিপথের সময় কত, মানে পর্যায়কাল কত? 10 সেকেন্ড। পর্যায়কালের অর্ধেক কত? 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড একদিকে চলছে, বাকি 5 সেকেন্ড আবার আরেক দিকে চলছে, এটাকে বলা হয় স্পন্দন গতি। এবং এটাকে পর্যায়বৃত্ত গতি বলা যায় কেন? কারণ 10 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এই বিন্দুটাকে 10 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এর জন্য এটাকে পর্যায়বৃত্ত গতিও বলা যায়। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে এই পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি আমাদের মোটামুটি জানা হইলো। তো এবার আসো, এই স্পন্দন গতির আরেকটা প্রকারভেদ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন হচ্ছে এই পর্যাবৃত্ত গতির আরেকটা, সরি, প্রথম হচ্ছে পর্যাবৃত্ত গতি, পরে হচ্ছে স্পন্দন গতি, পরে স্পন্দন গতির আরেকটা প্রকারভেদ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। এটাকে বলা হয়, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে SHM। SHM কেন বলা হয়? কারণ এটার মানে হচ্ছে সিম্পল, এটার মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল মানে সরণ, হারমোনিক মানে ছন্দিত, আর স্পন্দন মানে হচ্ছে মোশন বা গতি আর কি। মোশন মানে হচ্ছে গতি বা স্পন্দন, হ্যাঁ। তো সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন, বা সংক্ষেপে বলা হয় SHM। তো তোমাকে যদি কেউ বলে SHM গতি কি, সেটা বলবা সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি সেটা হচ্ছে আমাদের SHM, মানে সিম্পল হারমোনিক মোশন। তো প্রথমে পাচ্ছি পর্যাবৃত্ত গতি, পরে পাচ্ছি স্পন্দন গতি, তারপরে পাচ্ছি সরল ছন্দিত স্পন্দন গতি। এখন বলতে পারো ভাই সরল ছন্দিত স্পন্দন গতি আবার কি জিনিস? এখন কথা হচ্ছে যে সরল ছন্দিত স্পন্দন গতি আমাদের বইতে নাই। আমাদের বইতে সরাসরি লেখা আছে যে সরল ছন্দিত স্পন্দন গতি, এটা সরাসরি লেখা আছে। এটা কিভাবে আসছে, কই থেকে আসছে, এগুলো সব ইন্টারে পড়াশোনা করা হয়। ইন্টারে পুরো একটা অধ্যায় আছে এই সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে। আমাদের এখানে ওইটা নিয়ে পড়াশোনা নাই। শুধু মনে রাখবে এখান থেকে স্পন্দন গতিটারই একটা ভাগ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, এবং এই অধ্যায়ে আমরা যত পড়াশোনা করব সবগুলোই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। স্পন্দন গতির একটা প্রকারভেদ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে।
তাহলে এগুলো ছিল হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতির কাহিনী কিচ্ছা। আচ্ছা, পর্যায়বৃত্ত গতির গতিপথ সবসময় কি বৃত্তাকার হওয়া লাগবে? না তো, আঁকাবাঁকা হলেও হবে। পর্যায়বৃত্ত গতির গতিপথ মনে করো এইটা আঁকাবাঁকা, আঁকাবাঁকা গতিপথ হচ্ছে আঁকাবাঁকা। এখানে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে তার এ পয়েন্ট, এটাকে এ পয়েন্ট বললাম, এবং আমি একটা বস্তু নিয়ে আসি এখানে, ধরো যে এই যে বস্তুটা এটা, এটা মনে করো 10 সেকেন্ড পর পর ঘুরে আবার এই বিন্দুতে আসে, আবার 10 সেকেন্ড পর পর ঘুরে আবার একই দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করে, 10 সেকেন্ড পর পর ঘুরে একই দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করে। তাহলে এই বস্তুটাকে কি গতি বলতে পারবা? এটাকে বলতে পারবা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আর স্পন্দন গতি কখন হবে? যখন মনে করো গতিপথের মোট সময় হচ্ছে বা পর্যায়কাল হচ্ছে, মনে করো যে পর্যায়কাল যা তার অর্ধেক সময় একদিক চলবে এবং বাকি অর্ধেক সময় আবার বিপরীত দিকে চলবে। এখানে পর্যায়কাল 10, তাহলে 5 সেকেন্ডে হচ্ছে প্রথম 5 সেকেন্ড হচ্ছে বাম থেকে ডানে যাবে, পরে 5 সেকেন্ড আবার ডান থেকে বামে আসবে। এটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি। ঠিক আছে, তো এখন আমাদের একটু সিকোয়েন্সটা মনে রাখা লাগবে, যে প্রথমে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি, তারপর এখান থেকে আসে হচ্ছে স্পন্দন গতি, এখান থেকে আমাদের আসে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আসো একটু ক্ষুদ্র পড়াশোনায় আসি, একটা সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ দেখি। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে আজকে সরল দোলক। সরল দোলক, সরল দোলক আবার কি? মনে করো এটা একটা সিলিং, সিলিং মানে বুঝো ছাদ, ছাদ মানে আমাদের বাসা বাড়ির ছাদ বা সিলিং, সিলিং ফ্যান বলো না, ছাদে ফ্যানটা চলতেছে ওইরকম। এটাকে মনে করো ছাদ, এই ছাদ থেকে তুমি একটা বস্তু সুতা দিয়ে ঝুলাই দিছো, মনে করো একটা বস্তু সুতা দিয়ে ঝুলাই দিছো। হ্যাঁ, এখানে একটা বস্তু রাখা আছে, মনে করো এই যে এরকম গোল আর কি, এই যে এখানে একটা বস্তু আছে, সেটা হচ্ছে গোল এরকম। আচ্ছা, আমি এটার ফিল কালার নেই, এটা মানে কখনো ইউজ করি নাই, আমি ট্রাই করি। ফিল কালার কিভাবে নেই এখানে মনে নাই তো। এটা যে পুরোপুরি কালার করে কিভাবে এটা মনে নাই, এই যে ফিল কালার। আচ্ছা, একটু করি, চলে যাচ্ছে কেন বারবার? আচ্ছা, এই তো ফিল কালার হয়েছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে আমাদের একটা দেয়াল ছিল বা এটা ছাদ বলতে পারো, ছাদ, ছাদ থেকে তুমি একটা সুতা দিয়ে একটা বস্তু ঝুলাই দিছো, সুতা দিয়ে একটা বস্তু ঝুলাই দিছো। এখন সুতা দিয়ে যে বস্তু ঝুলাই দিছো, মনে করো বস্তুর কেন্দ্র হচ্ছে এটা, বস্তুর কেন্দ্র হচ্ছে এই যে সবুজ কালার বিন্দুটা হচ্ছে কেন্দ্র। তো এই যে যে সুতার সুতার যে দৈর্ঘ্যটা, এটা এটাকে বলা হয় ছোট হাতের এল। আর এই বস্তুটার একটা ব্যাসার্ধ আছে, একটা বৃত্তাকার বস্তু, এই বস্তুটার ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর। তাহলে এখান থেকে খেয়াল করার যে বিষয়টা, এই যে পুরোটা কত, পুরোটা কত তোমরা কি দেখতে পাও? এটা আমার মনে হয় যে বেশি দেখতে পাও না, শুধু যে পেস্ট কালার অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট হাতের এল। আর এই যে বৃত্তাকার যে ব্যাসার্ধটা এটা হচ্ছে আর। তাহলে এখন এই যে বৃত্তের কেন্দ্র থেকে একদম এই যে উপর পর্যন্ত দূরত্বটা কত? এল প্লাস আর না? এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এল জিনিসটা কি? এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য।
তো এই কার্যকরী দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস এই যে বস্তুটার ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে এই বস্তুটার নাম কি? এই বস্তুটাকে বলা হয় হচ্ছে বব। এই বস্তুটাকে বলা হয় বব। ওই অগিতে দেখছো না, অগি কার্টুনে এই যে বস্তুটা আছে এটাকে বলা হয় হচ্ছে বব। বাংলায় লিখি। তাহলে আরটা কি? এই কার্যকরী দৈর্ঘ্য এল সমান সমান কি? কার্যকরী দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে এল প্লাস আর। এখন কথা হচ্ছে এল প্লাস আরটা কি? এল এল প্লাস এলটা কি? এলটা হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য, আর আরটা কি? আরটা হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ। ববের ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। মানে সূত্র বলতে তেমন কিছু না, কার্যকরী দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে। মানে মেন কথা হচ্ছে এটা মনে করো সুতা, আর এইটা হচ্ছে তোমার বব। তো এই যে সুতার, এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এই যে ববের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে টোটাল কত? এল প্লাস আর না? এটাকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। টোটাল হচ্ছে এল প্লাস আর, এটাকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, এবং বড় হাতের এল এর নাম কি? কার্যকরী দৈর্ঘ্য। আর ছোট হাতের এল সুতার দৈর্ঘ্য, আর হচ্ছে ববের ব্যাসার্ধ। এতটুকু মনে রাখলেই হবে। তো এখানে খেয়াল করার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমি সরল দোলকটা আঁকাইছি, এই সরল দোলকটার গতি কেমন হবে? এই সরল দোলকটার গতি হবে সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। এখন বলতে পারো ভাই এটা এটা তো স্থির অবস্থায় আছে, এটা স্পন্দন গতি কিভাবে? আচ্ছা, তো তোমরা তো অবশ্যই ঘড়ির যে পেন্ডুলাম এটা তো দেখছো। এই যে এটা আমি আঁকাইলাম, ম্যানুয়ালি আঁকাইছি। এখন এখানে ঘড়ির পেন্ডুলামটা একটু পর পর কি হয়? একটু পর এখানে আসে, আবার দোলন দিয়ে মাঝখানে আসে, আবার এখানে আসে। এটাই তো ঘড়ির পেন্ডুলাম। ওই ঠিক এই সরল দোলকটা হচ্ছে ওই ঘড়ির পেন্ডুলামের মতো। তুমি যদি এই যে ববটা, এই যে বব হচ্ছে যে গোলাপি কালার জিনিসটা, এটা হচ্ছে বব। এই ববটাকে যদি একটু টান দিয়ে ছেড়ে দাও তাহলে কি এটা দুলতে থাকবে না? দোলনার মতো দুলতে থাকবে। তো দুলতে থাকলে কেমন দেখা যাবে? একবার এক সময় এখানে আসবে, আবার আরেক সময় ঘুরে আবার এখানে আসবে, এইভাবে চলতে থাকবে। এই যে গতিটা, এখানে তৈরি হয়েছে, এই গতিটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি কিভাবে হইলো? এটা আগে বলেন যে এটা স্পন্দন গতি কিভাবে হইলো? স্পন্দন গতি কি ছিল? সেটাকে বুঝতে হবে। তাহলে মনে করো এই যে বস্তুটা আছে, এটাকে তুমি টান দিয়ে এই পর্যন্ত আনলা, ছেড়ে দিলে কি হবে? একটু পর আবার এখানে আসবে না? ওকে। তো এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে মনে করো যে টান দিয়ে এখানে আনলাম, এখানে আনার পর যখন আমি ছেড়ে দিলাম এটা যাবে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত এসে আবার না ফেরত আসবে, আবার ফেরত আসবে, আবার এই পর্যন্ত আসবে। মনে করো যাইতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড, আবার আসতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড আগের জায়গায়। তো আমি কি বলেছিলাম? কোনো একটা বস্তুর যেভাবে আছে, মানে যে অবস্থানে আছে, গতিপথ শেষে আবার সেই অবস্থানে ফিরে আসলে যে সময় লাগে সেটা কি? সেটা হচ্ছে পর্যায়কাল। সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কি ছিল? কোনো একটা বস্তু এই যে এখানে ছিল, এটা গতিপথ ঘুরে আবার এখানে আসছে, যে সময় লাগছে সেটা হচ্ছে পর্যায়কাল। এখানে পর্যায়কাল কত? যাইতে সময় লাগছে 5 সেকেন্ড, আবার আগের জায়গায় আসতে সময় লাগছে আরো 5 সেকেন্ড, মোট কত? 10 সেকেন্ড। তাহলে পর্যায়কাল হচ্ছে 10 সেকেন্ড। তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথম 5 সেকেন্ড বাম থেকে ডানে যাচ্ছে, মানে এই দিক বরাবর যাচ্ছে। আবার পরের 5 সেকেন্ড, আমি উল্টা বলছি, প্রথম 5 সেকেন্ড হচ্ছে ডান থেকে বামে যাচ্ছে, আর পরের 5 সেকেন্ড হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে। একবার ডান থেকে বামে যাচ্ছে, আর একবার হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে সরল ছন্দিত স্পন্দন গতির সূত্র মানে সংজ্ঞা কি ছিল? কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের অর্ধেক সময় একদিকে। দেখো এই যে পুরা গতিপথের সময় কত? 10 সেকেন্ড। পুরা গতিপথের সময় হচ্ছে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের অর্ধেক হতো 5 সেকেন্ড। তাহলে দেখো প্রথম 5 সেকেন্ড হচ্ছে বাম থেকে ডানে চলছে,
পরের 5 সেকেন্ড আবার বিপরীত দিকে আসছে, বাম থেকে ডানে আসছে, তাহলে কি হইলো? একটা স্পন্দন গতি হয়ে গেল না? তাহলে এই যে এখানে এই যে ববের গতি, সরল দোলকে যে ববের যে গতিটা, এটাকে বব বলা হয়। এই যে গোলাপি কালার অংশটা, এটা হচ্ছে স্পন্দন গতিতে দুলতেছে, স্পন্দন গতিতে দুলতেছে। এবং স্পন্দন গতি থেকে আসে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তো মেনে নাও এটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন গতি, কারণ সরল ছন্দিত স্পন্দন গতি ওয়ার্ডটা আমাদের বেশি সুপরিচিত না, এটা আমাদের লেভেলে নাই। দ্যাটস ওয়াই মনে রাখো যে সরল দোলকের যে গতিটা সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। একবার বাম থেকে ডানে যাচ্ছে একই 5 সেকেন্ডে, আবার 5 সেকেন্ডে ডান থেকে বামে আসতেছে। মানে একটা নির্দিষ্ট সময় পর পর, মানে গতিপথের অর্ধেক সময় একদিকে চলবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলবে, সেটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতি। তো এখানে আমরা কার্যকরী দৈর্ঘ্য পাইলাম হচ্ছে এল। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে পাইলাম হচ্ছে এল। তাহলে এটাকে যদি আমি টান দিয়ে ছেড়ে দিই, এটাকে এই যে এটাকে এই ববটাকে যদি টান দিয়ে এখানে আনি, আবার যদি ছেড়ে দিই, তাহলে এটা কি দুলতে থাকবে না? এটা কি থাকবে? এইভাবে দুলতে থাকবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, আবার এখানে আসবে, এখানে আসবে, আবার এখানে আসবে, দুলতে থাকবে না? তো এটা যদি দুলতে থাকে তাহলে এটার একটা পর্যায়কাল থাকবে। পর্যায়কাল কি ছিল? এখান থেকে মনে করে গতি শুরু করলো, এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এটাকে যদি আমি দোলন দিই, মানে যদি টান দিই একটু ছেড়ে দিই, তাহলে এটা কি দুলতে থাকবে। তো দুলতে থাকলে এটার একটা পর্যায়কাল থাকবে, সেই পর্যায়কালকে বললাম হচ্ছে টি। এখন টি। তো এখন এই টিটা কি হবে? এই টিটা কি হবে সেটা আমাদের জানা লাগবে। টি প্রথম সূত্র, সরল দোলকের প্রথম সূত্র হচ্ছে পর্যায়কাল টি সমানুপাতিক হচ্ছে √এল। কি এখানে কি লিখলাম আমি? এখানে পর্যায়কাল টি সমানুপাতিক হচ্ছে √এল। কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূল বা রুট বলা হয়। কার্যকরী দৈর্ঘ্য এল মানে এই যে এখান থেকে ববের মাঝখান পর্যন্ত দূরত্ব। কার্যকরী দৈর্ঘ্যের এল এর বর্গমূল হচ্ছে পর্যায়কালের সমানুপাতিক। তার মানে কার্যকরী দৈর্ঘ্য যত বেশি হবে, পর্যায়কাল তত বেশি হবে। কার্যকরী দৈর্ঘ্য যত বেশি হবে, পর্যায়কাল তত বেশি হবে। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে পর্যায়কাল টি ব্যস্তানুপাতিক হচ্ছে গ্র্যাভিটি। জিটা কি? জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে, পর্যায়কাল তত কম হবে। অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে, পর্যায়কাল তত কম হবে। অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে, পর্যায়কাল তত কম হবে। অভিকর্ষ ত্বরণের মান যত কম হবে, পর্যায়কালের মান তত বেশি হবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে এই দুইটাকে মিক্স করো। এক নং এবং 2 নং হতে, 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে 1 এবং 2 নং হতে কি দেখতে পাই? টি হচ্ছে √এল এর সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, বাট গ্র্যাভিটির বিপরীত ব্যস্তানুপাতিক, অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে তুমি যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দাও, কি আসবে? টি ইকুয়ালস টু, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান সমান আসবে, একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটা হচ্ছে এখানে 2 পাই √L/G। আচ্ছা, একটু ভুল লিখেছি এখানে আমি। এখানে শুধু জি হবে না, এখানে √G হবে। মানে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এখানে √over হবে আর কি। তাহলে এখানেও √over হবে। তাহলে সূত্রটা কি আসতেছে? টি ইকুয়ালস টু 2 পাই, √over দুইটার উপরেই আছে, তাহলে একটা দিয়ে দিই, √L/G। এটা হচ্ছে আমাদের সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র। সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই তো, তাহলে এটা হচ্ছে আমাদের সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র। পর্যায়কাল কি ছিল? এই যে ববটা আছে, এই ববটাকে টেনে যদি আমি ছেড়ে দেই, ববটা যে অবস্থানে আছে ঘুরে আবার ওই অবস্থানে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো পর্যায়কাল জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করতেছি এখানে। মনে করো আমি আবার আঁকাইতেছি এই জিনিসটা।
আচ্ছা আচ্ছা, আমি আবার আঁকাইছি। মনে করো এটা একটা সিলিং, এই সিলিং এ একটা সুতা ঝুলানো আছে, সেই সুতার মধ্যে একটা বব আছে, ববটা হচ্ছে এইরকম। তো এটাকে যদি আমি টান দিয়ে ছেড়ে দেই, টান দিয়ে ছেড়ে দেই, এটা একটু পর কোথায় আসবে? এটা একটু পর কোথায় আসবে? একটু পর এখানে চলে আসবে না? কি অবস্থা হইলো এটা? একটু পর এখানে চলে আসবে, আবার একটু পর আবার এখানে দেখা যাবে। আচ্ছা, তাহলে একটু পর এখানে দেখা যাবে, আবার একটু পর এখানে দেখা যাবে, এভাবে চলতে থাকবে না? একটু যদি আমি দোলন দিই, এটাকে টান দিয়ে, এটাকে মনে করো আমি টান দিয়ে এই পর্যন্ত আনলাম, ছেড়ে দিলাম, পরে আবার এখানে আসবে, আবার এখানে যাবে, এখানে আসবে, আবার এখানে যাবে। তো এখানে যেটা বিষয়টা হচ্ছে, যখন এখানে বস্তু মানে ববটা আছে, ববটা এখান থেকে এইখানে আসবে, আসলো, আসার পরে আবার এখান থেকে এখানে যাবে না, এখানে আসবে না। তো যে সময়টা লাগবে সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে তুমি একটা জিনিস বলো তো, মানে এখান থেকে দেখো বুঝতে পারো কিনা, যে যদি মানে এইখান থেকে এই পর্যন্ত, মানে এই যে এতটুকু আসতে, এতটুকু দুলে আসতে, একবার দুলে আসতে কত সময় লাগবে? সেটা কি পর্যায়কালের অর্ধেক না? পর্যায়কাল তো মনে করো যে এই যে গোলাপি কালারটা দেখো, যাবে আবার আগের জায়গায় আসবে, এটা হচ্ছে পর্যায়কাল। আর হলুদ দাগটা দেখো, শুধুমাত্র গেছে, তাহলে সেটা কি পর্যায়কালের অর্ধেক, সেটা হচ্ছে আমাদের পর্যায়কালের অর্ধেক। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে তুমি এতটুকু কি কি বলবা? এতটুকু কি কি বলবা? এই যে এতটুকু, এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে? এই যে হলুদ দাগটা দেখো, এখান থেকে এই পর্যন্ত আসতে লাগছে T/2 সময়। তাহলে নীল কালার যে দাগটা আছে, এটা কি আরো অর্ধেক না? তার মানে T/2 এরও অর্ধেক, তার মানে কত? T/4। নীল কালার, কালিটা মনে হয় দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের T/4 সময় লাগছে এই যে নীল কালারটুকু। এখন যদি সাদা কালারটুকু, সাদা কালারটুকু হচ্ছে আমাদের T/4 সময় লাগছে। গোলাপি কালারটা হচ্ছে আমাদের পর্যায়কাল, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। এই তো, এগুলো হচ্ছে পর্যায়কালের কাহিনী। তো আমরা যে সূত্রটা পাইছি, সেখানে কি সূত্রটা আসছে আমাদের এখানে? সূত্রটা আসছে T=2π√L/G। এখানে এল সমান সমান কত? এল সমান সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের এল। সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের এল, বা এল এর মান কি? এল এর মান হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে সূত্রটা আমরা এখান থেকে পাইলাম, কোন সরল দোলকের পর্যায়কাল T=2π√L/G। হচ্ছে জি, এল এর পরিচয়টা কি? টি এর পরিচয় তো পর্যায়কাল, সেটা দেখতেই পাচ্ছি। এল এর পরিচয়টা কি? এল এর পরিচয়টা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করে? এল প্লাস আর দিয়ে। এল মানে কি? এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। আর এই আর মানে কি? এই আর মানে হচ্ছে ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ। তো এখন তুমি বলতে পারো যে ভাই পর্যায়কাল তো বের করলেন, T=2π√L/G, তার মানে পর্যায়কালটা ডিপেন্ড করতেছে দৈর্ঘ্যের উপরে আর হচ্ছে গ্র্যাভিটির উপরে, ভরের উপর কি ডিপেন্ড করে না? এই যে মনে করো যে বব, এই ববের মনে করো একটা ভর আছে, এম ভর, এই ভর যদি বেড়ে যায় তাহলে পর্যায়কাল কমবে নাকি বাড়বে? দেখো তো, বলো তো এটা। এই যে যে ভর, যদি ববের ভর যদি বেড়ে যায়, তাহলে এটা কি নড়াচড়া কমবে নাকি বাড়বে? বলো তো এটা। ববের ভর যদি বেড়ে যায়, তাহলে পর্যায়কাল কি কমবে নাকি বাড়বে? তোমাদের কি ঘুম পাইছে? ববের ভর যদি বেড়ে যায়, তাহলে কি পর্যায়কাল বাড়বে নাকি কমবে?
এই অধ্যায়টা প্রথম দিকে একটু বোরিং লাগবে, এখানে অনেক কিছু জানার আছে তো। আস্তে আস্তে বুঝবা। অধ্যায়ের শুরুতে শুরুতে আসলে আগা মাথা বোঝা যায় না। আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো। আচ্ছা একটু এটা আমার কল আসছে। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? না, আজকে তো ডেট নাই, শুক্রবারে ছিল। কালকে শুক্রবারে, কালকে কোচিং এ পরীক্ষা। আচ্ছা আচ্ছা। তা কালকে সকালের দিকে, সকালে। হ্যাঁ হ্যাঁ, সকালে আরেকটা টিউশন ছিল, বাট আমাকে একটু যদি আগে বলতো তাহলে আরেকটু ভালো হতো, তারপর আমি দেখতেছি ভাই, সমস্যা নাই। আ- আমাকে ফোন দিয়েছিল। ও, হয়তো খেয়াল করি নাই, আমার তো মনে হয় ফোন। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আমি কালকে তাহলে দেখতেছি একদিনে, তারপর কি দেখাবো পরীক্ষার আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সকাল 9টায়। এক্সামের 1 ঘন্টা আগে কিভাবে দেখায়? আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করবো। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ছুটি না, এখনই ছুটি না। আমি যেটা বলতেছিলাম যে এখানে যে সরল দোলকটা, এই যে সরল দোলক, এইটা তো দুলানো যায় তাই না? ঘড়ির ওই যে ঘড়ির যে পেন্ডুলামটা আছে ওইটার মতো। এটাকে টান দিয়ে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা কি হতে থাকবে? এভাবে দুলতে থাকবে না? তো এখন যদি দুলতে থাকে, এই যে যে ববটা আছে, এই ববের তো একটা ভর আছে। তো এই ববের ভর যদি বেড়ে যায়, ববের ভর মনে করো আহ, বেড়ে গেল, তাহলে কি পর্যায়কাল কমে যাবে? যে এখান থেকে যাইতে আসতে যে সময়টা লাগতো সেই সময়টা কি কমে যাবে নাকি সময়টা বেড়ে যাবে? ববের ওজন যদি বেড়ে যায় সেক্ষেত্রে। তোমরা কি ক্লাসে আদৌ ছিলা, নাকি চা পানি খাইতেছিলা ক্লাস অন করে?
দেখো দেখো এইটার, তোমরা তো বলতেছো না যে এটা মানে বলবা তো, মানে পারো আর না পারো অসুবিধা নাই। বলতেছিলাম যে এখানে যে ববটা ঝুলতেছে, এই ববের ভর যদি বেড়ে যায় এটার পর্যায়কাল কি বাড়বে নাকি কমবে? এই যে যাইতে আসতে যে সময়টা লাগতেছিল সেটা কি বেড়ে যাবে নাকি কমে যাবে? আমাদের সূত্রে কি ভর আছে, এম আছে? নাই তো, সূত্রে কিন্তু আমাদের ভর নাই। তো সূত্রে যদি আমাদের ভর না থাকে, তার মানে এখানে ভরের উপর ডিপেন্ড করে না। এখন বলতে পারো ভাই ভরের উপর ডিপেন্ড করে না কেন? কিভাবে বুঝতেছেন যে ভর বাড়লে পর্যায়কাল বাড়বে না, ভর কমলে পর্যায়কাল কমবে না বা বাড়বে না? যে কোনো কিছু হইতে পারে ভর বাড়লে কমলে, কিন্তু আসলে পর্যায়কালের উপরে ভর ডিপেন্ড করে না। এই জিনিসটা কালকে আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব। সিমুলেশন কালকে, সরি কালকে তো তোমাদের এক্সাম আছে, তারপরের দিন হয়তো সিমুলেশনের মাধ্যমে দেখব। এই অধ্যায়টা আর কি মাত্র শুরুয়াত করতে। তাহলে কি হাই ম্যাথ এক্সাম? কেমিস্ট্রি এক্সাম? তুমি তো এক্সামের সাবজেক্টই জানো না, তার মানে কিছুই পড়ো নাই। না না, ওই যে আপনি হাই ম্যাথ এক্সাম নিতে এনে জিজ্ঞেস করলাম। না না, কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তাও আরো মনে হয় 5-6 দিন আগে বলে রাখছি। ও আচ্ছা ভাই। ওই অঙ্ক যেগুলো দিচ্ছে ওগুলো প্র্যাকটিস করে অঙ্ক আসবে, আর হচ্ছে কিছু মৌখিক প্রশ্ন ধরবো। তো তোমরা একটা কাজ করবা, তোমাদের যদি মানে গুরুত্ব থাকে, তোমরা তো পড়াশোনা অনেক ঢিলামি করো আর কি, গুরুত্ব যদি থাকে তাহলে আমি যে ক্লাসটা রেকর্ড দিয়ে দিচ্ছি এটা আরেকবার করে ফেলো। এখানে দেখো যে কনসেপ্ট ক্লিয়ার হয় কিনা, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি দুইবারও করা লাগে তারপরে করো, কারণ জিনিসটা তোমাদের বোঝা দরকার। তো ক্লাসে যদি অমনোযোগী থাকো তো প্রতিদিন তো সেম ধরনের মনোযোগ তোমার থাকবে না, তো সেক্ষেত্রে নিজ গর্জে ক্লাসটা আবার করবে। আর সমস্যা হলে তো যে কোনো টাইম আমার মেসেজ দিতে পারবে, আমি তো সারা রাত অনলাইনে থাকি, যে কোনো টাইমে আমাকে মেসেজ দিতে পারবে, সেটা রাত 3টা হোক 4টা হোক। যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমার ক্লাসে একদমই মনোযোগ নাই, যেটা বুঝলাম। আজকে এই পর্যন্ত।